পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে, আমি এই সন্দেহ করি। সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবটা সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়, সেভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তাহলে আপনার আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো, এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। জি, এই কাজটা যে ভালো হয় না সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে দুইবার বিবৃতি দিয়ে বলেছে, সেটা একদিনে দুইবার বিবৃতি দিয়েছে, পরের দিন দুইবার। আর ফরদ সাহেব যে কথাটা বলেন, ফরদ ভাই কথা খুবই একমত যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা, আমি এটা সঙ্গে একমত। কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তৃতাটা দিল, সে যে মানে অনলাইনে আসলো, উস্কানির ঘোষণাও আগে আসছে, ভাঙচুরের ঘোষণাও আগে আসছে। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হলো শেখ হাসিনা উস্কানি দিয়েছে, শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? আমি কি সেটা হওয়ার জন্য, এই যে কথাটা ফরদ বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ তো পেয়েছে অবশ্যই, এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই, কারণ করতে পারবেন না, উনি আইনের লোক, পারবেন না করতে, সমর্থন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবো। কারণটা আপনি ধরেন আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো, আমার এক আত্মীয়কে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে খুব অপমান করলো, ধরলো, সে আমার আয়ত্তের মধ্যে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাকে আমি একটা কোপ দিয়ে বসলাম। আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাইড করতে পারলেন, লিগালি পারবেন? লিগালি পারবেন? রাষ্ট্র তো রাষ্ট্র বিচার আইন লিগালি চলবে। সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে। সেই বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না, তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি, ওই দিন আপনি একটার সময় বিবৃতি দিয়েছে, একটা আমি একদম হিসাব করে দেখছি, একটা 3 মিনিটের বিবৃতিটা পেয়েছি। তো অত রাতে বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ওটা ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না, এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট আমি মনে করি যেটা বললেন যে প্রপাগান্ডা অনেকে শেখ হাসিনার ট্র্যাপে পড়েছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ ট্র্যাপে পড়েছে। ক্ষতি হয়েছে কার? দেখেন, ক্ষতি হয়েছে বাড়িটার ক্ষতি হয় না, বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবার উঠবে, ঠিক আছে? শেখ হাসিনা সে তো হাজার হাজার অপ্রাপ্ত করছে, কিন্তু বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের,
ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজে, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল সেটা। কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস। ব্যারিস্টার ফুয়াদের লস। লাভ কার? লাভ ইন্ডিয়ার। আর লাভ কার? ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট তাদের। হ্যাঁ, নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না। সেগুলি কিন্তু আর কয়েকদিন যখন নির্বাচনে একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি। সেটা কি জানেন? প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো, এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে? যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন। একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যদি তার নিরপেক্ষতার রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। কেন দিলেন উৎসাহ? কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্য উনি চেয়েছেন। অন্যায় কিছু না। কিন্তু তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে। এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে ওনার যে চাওয়া না চাওয়া, ওনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন। এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, তারটা মেনে নেবো। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার তো ভুল হতে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস আর নেই। প্রথমবার তখন উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে $1 মিলিয়ন একটা সেন্টেন্স ছিল। এটা একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে। 10টা কিন্তু কোম্পানি। এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অমুক আছে। খালি দেখেন, আপনি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে এরা কারা?